পড়ছিলাম দুজনে কলমে সানা শেখ, পর্ব সংখ্যা ৭। পুলিশের নোটিশ আর কোর্টের সমন জারি হতেই সামিউল শিকদারের অহংকারে বড় ধাক্কা লাগে। দুই ছেলেকে না পেয়ে পুলিশ কর্মকর্তারা ওনাকেই ধরে নিয়ে যান নিজ বাড়ি থেকে। বাড়ির সদস্যরা পুলিশ কর্মকর্তাদের থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ তাদের থামাতে পারেনি। সামিউল শিকদারের ছোট মেয়ে জামশেদ শিকদারকে কল করে জানিয়ে দেন সর্বনাশ হয়ে গেছে। সারোয়ার শিকদার থানায় মামলা দায়ের করেছে তাদের তিনজনের নামে। পুলিশ বাড়িতে এসে তাদের বাবাকে ধরে নিয়ে গেছে। তাদের দুজনকেও ধরার জন্য খুঁজছে। বাবার গ্রেফতারের খবর শুনে জামিল আর জামশেদ শিকদারের মাথায় রক্ত চড়ে যায়। ক্ষোভে, অপমানে আর প্রতিহিংসায় অন্ধ হয়ে তারা সোজা রওনা হন সারোয়ার শিকদারের বাড়ির উদ্দেশ্যে। সারোয়ার শিকদারের বাড়ির দরজা খোলাই ছিল, তাই দুই ভাই সহজেই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারলেন। ড্রয়িং রুমে এসেই জামশেদ শিকদার চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। সারোয়ার শিকদার ছোট ছেলেকে কোলে নিয়ে বেডরুম থেকে বেরিয়ে আসে। ওনার চোয়াল শক্ত, রাগে লাল হয়ে উঠেছে চেহারা। দুজনকে দেখে কর্কশ গলায় বললেন, এই তোরা আমার বাড়িতে কেন? বের হ আমার বাড়ি থেকে। কোন সাহসে এই বাড়িতে এসেছিস? জামশেদ শিকদার বাজখাই গলায় বললেন, তুই কোন সাহসে খুনের মামলা দিয়েছিস আমাদের নামে? তোর বাপকে খুন করেছি আমরা। ভালোই ভালোই সবগুলো মামলা তুলে নে। তুলব না। গতকাল না বললি কোন বাল ছিঁড়তে পারিস ছিঁড়িস? ছিঁড়েছি এখন। জামিল শিকদার দাঁত কিরমির করে সারোয়ার শিকদারের দিকে এগিয়ে বললেন, তোর এই মামলা আমরা এমন জায়গায় ঢোকাবো যে তোর বাপের নাম ভুলে যাবি। সারোয়ার শিকদার ছেলেকে কোল থেকে নামিয়ে সোফার উপর বসিয়ে দিলেন বড় ছেলের পাশে। তারপর তেড়ে এসে জামিল শিকদারের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বেশি বাড়াবাড়ি করবি না। বের হ আমার বাড়ি থেকে। জালিয়াতি করে টাকা চুরি করেছিস, আমার বাবাকে খুন করেছিস, এখন আবার আমাদের বাড়িতে এসে দাদাগিরি দেখাচ্ছিস। তিন বাপ বেটাকে জেলে ঢুকিয়ে তবেই দম নেব আমি। সারোয়ার শিকদারের কথা শুনে রক্তটা জামিল শিকদার আরও রেগে গেলেন। রাগে ওনার হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেল। ড্রয়িং রুমে কোনায় একটা ভারী কাঠের গোল টুল রাখা। উন্মত্তের মতো জামিল শিকদার সেই ভারী কাঠের টুলটা দুই হাতে তুলে নিলেন এবং কিছু বুঝে ওঠার আগে সজোরে আঘাত করলেন সারোয়ার শিকদারের মাথার বাম পাশে। ধপাস করে নিচে পড়ে গেলেন সারোয়ার শিকদার। মুহূর্তের মধ্যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। চোখের পলকে ওনার ফর্সা চেহারা আর ড্রয়িং রুমের মেঝে রক্তে ভেসে যেতে লাগলো। এমন দৃশ্য দেখে সাইয়ারা আর রোকেয়া বেগম চিৎকার করে কেঁদে উঠলেন। দুজন দৌড়ে এলেন সারোয়ার শিকদারের কাছে। সোহান আর সায়েম ভয়ে আতঙ্কে সোফায় জড়সড় হয়ে বসে রইল। সারোয়ার শিকদার ওভাবে লুটিয়ে পড়তে দেখে জামিল শিকদারের হাতে কাঠের টুলটা ধপ করে মেঝেতে পড়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার ভেতরের উন্মাদনা দমে গেল। চোখের পলকে যেন সম্মতি ফিরে পেলেন তিনি। নিজের হাতের দিকে তাকিয়ে সে নিজেই কেমন যেন শিউরে উঠল। জামশেদ শিকদারও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। চাচাতো ভাইকে রক্তে ভেসে যেতে দেখে ওনার নিজের পিলে চমকে গেছে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কি করলে এটা? জামিল শিকদার তাকালেন, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। রোকেয়া বেগম স্বামীকে ধরে কাঁদতে কাঁদতে দুই ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, খুনি আপনারা, খুনি। এতগুলো টাকা খেলেন, শ্বশুর আব্বারে খেলেন, তবুও পেট ভরেনি। এখন আমার স্বামীকেও শেষ করে দিলেন। সাইয়ারা এত রক্ত দেখে আর ঠিক থাকতে পারল না। 11 বছরের বাচ্চা মেয়েটা বাবার পাশেই পড়ে যায় অজ্ঞান হয়ে। চোখের সামনে বাবার অমন পরিণতি দেখে সাইয়ারার মনে ক্ষোভ জন্ম নেয় জাওয়াদের পরিবারের উপর। সেদিনের পর থেকে সে জাওয়াদের পরিবারকে সহ্য করতে পারে না। তবে সে জাওয়াদকে ভালোবাসত। সারোয়ার শিকদারের মাথা ফাটানো ছাড়া আর কোনো অভিযোগের ভিত্তি ছিল না। জামশেদ শিকদার আর জামিল শিকদার প্রমাণ করেছিলেন সারোয়ার শিকদার তাদের নামে মিথ্যে মামলা দায়ের করেছে। সারোয়ার শিকদার আর তার বাবা সাজিদুল শিকদার তাদের বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে তখন কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সারোয়ার শিকদার আগে মেরেছিলেন জামিল শিকদারকে, তাই তারা পাল্টা আঘাত করেছিলেন। আর অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করার কারণে সাজিদুল শিকদারের ঘাড়ের রগ ছিঁড়ে গিয়েছিল। এতে তাদের কোনো দোষ নেই। টাকার কাছে সেদিন সত্য হয়েছিল মিথ্যা, আর মিথ্যে হয়েছিল সত্য। আর এই সত্য মিথ্যার মারপ্যাচে ধ্বংস হয়ে গিয়েছিল জাওয়াদ আর সাইয়ার আর সাজানো গোছানো ভবিষ্যৎ। জামশেদ শিকদার ওই সাইয়াকে ছেলের বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করলেন, আর সারোয়ার শিকদার তো দিবেনই না। কিন্তু জাওয়াদ আর সাইয়ারা, তারা একে অপরকে ছাড়া বাঁচবেই না। জাওয়াদকে প্রথমে ভালোভাবে বলা হয়েছিল সাইয়ারাকে পুরোপুরি ভুলে যেতে, ওই মেয়েকে তারা বাড়ির বউ হিসেবে মানবে না। কিন্তু জাওয়াদ কোনোভাবেই মানেনি সে কথা। সে তখনও জানতো না তাদের দুই পরিবারের মধ্যে আসলে হয়েছে কি। সারোয়ার শিকদারের সঙ্গে বাবার যোগাযোগ করার চেষ্টা করেও সে ব্যর্থ হতো। অনেক চেষ্টার পর একদিন যোগাযোগ করতে সক্ষম হয়। সারোয়ার শিকদার স্পষ্ট গলায় বলে দিয়েছিলেন তার মেয়েকে ভুলে যেতে। তিনি মেয়েকে দিবেন না। জাওয়াদ যখন না দেওয়ার কারণ জানতে চায় তখন সারোয়ার শিকদার সব বলে দেন।
দুজনের মধ্যকার সব যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর সাইয়ারা বারবার কান্নাকাটি করতো জাওয়াদের সঙ্গে কথা বলার জন্য, আর ওপাশ থেকে জাওয়াদ পাগলই হয়ে যাচ্ছিল। কোনোভাবেই সাইয়ারার সঙ্গে যোগাযোগ করতে না পেরে জাওয়াদ সিদ্ধান্ত নিয়েছিল সে বাংলাদেশে চলে আসবে। তার পড়াশোনা, ব্রাইট ফিউচার সব গোল্লায় যাক। তার কাছে সাইয়ারা সবার আগে। বাড়ি থেকে সবাই তাকে হাজার ভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কারো কোনো কথাই শুনছিল না। জাওয়াদ যেদিন টিকিট কাটবে তার আগের দিন তার পাসপোর্ট হারিয়ে গেল। কোথা থেকে কিভাবে হারালো জাওয়াদ বুঝতেই পারছিল না। সেদিন সে বন্ধ রুমের ভেতরে চিৎকার করে কেঁদেছিল। টানা কতদিন না খেয়েছিল তার মনে নেই। সে রুমের বাইরেও বের হতো না। ফোনে সাইয়ারার ছবি দেখতো আর কাঁদতো। সাইয়ারার সঙ্গে কথা বলতে না পেরে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে হোস্টেলের লোকজন তাকে হসপিটালে নিয়ে ভর্তি করায়। জাওয়াদ সুস্থ হওয়ার পর পাসপোর্টের জন্য আবেদন করে। তার জেদ সে দেশে ফিরবেই। তার সাইয়ারাকে তার কাছ থেকে কিছুতেই আলাদা করতে পারবে না কেউ। যদি আলাদা করারই ছিল তবে বিয়ে দিয়েছিল কেন? তার মনে অনুভূতির জন্ম দিল কেন? সে তো নিজে থেকেই বিয়ে করতে চায়নি। এর মধ্যে তার মা হোসনিয়ারা তাকে আল্লাহর নামে কসম দিলেন তাদের কথা অমান্য করে যদি জাওয়াদ দেশে ফিরে আসে তবে তিনি গলায় দড়ি দিবেন। ওনার জীবনের চেয়ে সাইয়ারা যদি বড় হয় তবেই যেন দেশের মাটিতে পা রাখে জাওয়াদ। একই কথা বলেছিলেন জামশেদ শিকদারও। পোস্ট গ্রাজুয়েশন শেষ না করা পর্যন্ত সে দেশের মাটিতে পা রাখতে পারবে না। জাওয়াদ সেদিন দমে গিয়েছিল। মনে মনে জেদ পুষে রাখে সে, আবার গভীরভাবে ভেবেওছিল সাইয়ারা এখন ছোট, আবার তার স্ত্রী। সারোয়ার শিকদার চাইলেও সাইয়ারাকে অন্য কোনো জায়গায় বিয়ে দিতে পারবেন না। তার পড়াশোনা শেষ হতে হতে সাইয়ারার বয়স হবে মাত্র 17। তখন সে দেশে ফিরে সারোয়ার শিকদারের কাছ থেকে সাইয়ারাকে ছিনিয়ে নেবে। ততদিন না হয় একটু কষ্ট সহ্য করলো। কারো বাপের মুরত আছে নাকি তার কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নেবে? সে জানে সাইয়ারা তাকে ভুলবে না, ভোলার প্রশ্নই আসে না। সময় গড়ায় জাওয়াদের ভালোবাসা আগের চেয়েও গভীর হয়। সে কল্পনা করত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাইয়ারা কতটুকু বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে। মাঝে মধ্যে তার ভয়ও হতো সাইয়ারা কি তাকে ভুলে যাচ্ছে। যদি ভুলে যায় তবে সে কীভাবে সইবে? তার ভয়গুলো একদিন সত্যি হয়ে ধরা দিল তার সামনে। তখন সাইয়ারা ক্লাস 9-এ পড়ে, বয়স 15। সে জানতে পারে সাইয়ারা অন্য কাউকে ভালোবাসে, তার সঙ্গে নাকি ঘোরাঘুরিও করে। জাওয়াদ সেদিন আবার এলোমেলো হয়ে গিয়েছিল। জাওয়াদ অনেক কষ্টে তার এক পুরনো ফ্রেন্ডের মাধ্যমে সারোয়ার শিকদারের নাম্বার জোগাড় করে। সারোয়ার শিকদার আগের নাম্বার বন্ধ করে দিয়েছেন। কল দেওয়ার পর জাওয়াদ নিজের পরিচয় দিতেই সারোয়ার শিকদার কল কেটে নাম্বার ব্লক করে দেন। আগের বারের মতো তার সকল ফ্রেন্ডদের ফোন থেকে কল দিতে শুরু করে। একে একে সবার নাম্বার ব্লক করে দিয়েছিলেন সারোয়ার শিকদার। শেষে সরাসরি কথা বলার আশা ছেড়ে দিয়ে ভয়েস মেসেজ পাঠাতে শুরু করে জাওয়াদ। তার কণ্ঠস্বর কাঁপছিল, গুছিয়ে কথা বলতে পারছিল না। মনে হচ্ছিল এই বুঝি হাউমাউ করে কেঁদে দেবে ছেলেটা। সে বারবার রিকোয়েস্ট করছিল তাকে যেন একটাবার সাইয়ারার সঙ্গে কথা বলতে দেয়। বেশি না 1 মিনিট কথা বলবে সে। বারবার বলেছিল, চাচ্চু আমি আপনার পায়ে পড়ি, দয়া করে ফোনটা সাইয়ারার কাছে দিন, আমি 1 মিনিট কথা বলবো শুধু। সারোয়ার শিকদার সাইয়ারার কাছে ফোন দেননি, নিজেও কিছু বলেননি। শেষে জাওয়াদ জানতে চায় সাইয়ারা কি সত্যি সত্যি অন্য ছেলেকে ভালোবাসে। তখন গিয়ে রেসপন্স করেন সারোয়ার শিকদার। তিনি বুঝতে পেরেছিলেন আজ হঠাৎ এতগুলো দিন পর জাওয়াদ এমন পাগলামি করছে কেন। নিশ্চয়ই তার পরিবারের কেউ তাকে মিথ্যে বলেছে। তিনিও সেই মিথ্যায় তাল মিলিয়ে বলেন, হ্যাঁ সাইয়ারা অন্য ছেলেকে ভালোবাসে আর তার সঙ্গে বাকি জীবনটা কাটাবে। আমি ওই ছেলেকেই মেনে নিয়েছি। জাওয়াদ মানতে চায়নি এই কথা, সে সাইয়ারার মুখ থেকে শুনতে চায়। দুই পরিবার থেকে দুজনকেই মিথ্যা বলে ভুল বোঝানো হয়। সাইয়ারা প্রথমে কোনোভাবে বিশ্বাস করছিল না যে জাওয়াদ তাকে ভুলে অন্য কাউকে ভালোবাসে। জাওয়াদের পরিবারকে মনে প্রাণে ঘৃণা করলেও জাওয়াদকে তখনও সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে। ততদিনে জাওয়াদের জন্য তার মনে অনুভূতির তৈরি হয়ে গেছে। স্বামী হিসেবে ভালোবাসত জাওয়াদকে। জাওয়াদের নাম্বার নেওয়ার জন্য সে জাওয়াদের বাড়িতে গিয়েছিল। তখন তাকে জাওয়াদের কিছু এডিট করা ছবি দেখানো হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল জাওয়াদ অপরিচিত এক সুন্দরীর সঙ্গে ঘুরতে গেছে, রেস্টুরেন্টে গেছে, সেলফি তুলছে, এমনকি একে অপরকে চুমুও খাচ্ছে। বোকা সাইয়ারা বুঝতেই পারেনি ওই ছবিগুলো এডিট করা ছিল। সে পাথর হয়ে গিয়েছিল সেদিন। আর জাওয়াদের বাবা কাকারা এমনভাবে তাকে বলেছিল যে সে আর অবিশ্বাস করতেই পারেনি। জাওয়াদ নাকি নিজে থেকেই তাকে চায় না। যে মেয়ের বাবা তার বাবা কাকা আর দাদাকে জেলে ঢুকিয়েছিল সেই মেয়েকে সে বউ হিসেবে মানে না, আর তাই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না। তাদের জেলে ঢোকানোর পরে জাওয়াদ ভুলে গেছে তাকে। দেশে ফিরেই তাকে তালাক দিয়ে তার প্রেমিকাকে বিয়ে করবে। সাইয়ারা চোখের পানি ফেলতে ফেলতে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেদিন।
যার বাবা কাকা দাদা সবাই ঠকবার জোচ্চর, সে আর কত ভালো হবে? শুধু শুধু সে এতগুলো বছর ধরে তাকে ভালোবেসে আসছে। বাড়িতে ফিরে হাউমাউ করে কেঁদেছিল সে। মেয়ের কান্না দেখে রোকেয়া বেগমও কেঁদে ফেলেছিলেন সেদিন। সারোয়ার শিকদারের চোখেও পানি জমেছিল মেয়ের এমন আর্তনাদ শুনে। তিনি জানতেন এই পরিবারে গিয়ে সায়েরা কখনোই ভালো থাকতে পারবে না। ওই বাড়ির সবাই তখন অমানুষ হয়ে গেছে। মনুষ্যত্ব কারো মধ্যেই বেঁচে ছিল না। ওই অমানুষদের মধ্যে তিনি নিজের মেয়েকে দিবেন না। সারোয়ার শিকদার বুদ্ধি করে জাওয়াদের নাম্বার আনব্লক করেন। সায়েরার মেজাজ তখন ভীষণ ক্ষিপ্ত আর উত্তপ্ত। জাওয়াদের নাম শুনতেই পারে না। তখন তিনি জানলেন তিনি জাওয়াদের নাম্বার পেয়েছেন। সায়েরা প্রথমে জাওয়াদের সঙ্গে কথা বলতে চাইল না। সারোয়ার শিকদার বারবার বোঝানোর পর রাজি হয়। সারোয়ার শিকদার মেয়ের ব্রেন পুরোপুরি ওয়াশ করে ফেলেছিলেন। কল দেওয়ার পর জাওয়াদকে সে কিছু বলার সুযোগই দেয়নি। নিজেই চিৎকার চেঁচামেচি করে তাকে তালাক দিতে বলে তখনই জাওয়াদ বারবার বলেছিল, সাই তুই একটু শান্ত হ, আমার কথা শোন। কি হয়েছে তোর? এমন করছিস কেন জান? মানসিক ভাঙন আর নিজের চিৎকার চেঁচামেচি করার কারণে জাওয়াদের কোনো কথা শুনতেই পায়নি সাইয়ারা। তার উপর ফোনের সাউন্ড কমিয়ে দিয়েছিলেন সারোয়ার শিকদার। রাগের মাথায় সাইয়ারা জাওয়াদকে কি বলেছে সে নিজেও বুঝতে পারেনি। যা মুখ দিয়ে এসেছে তাই বলেছিল। তারপর মাঝখানে আরও 2 বছর পেরিয়ে যায়। সাইয়ারা নিজের পড়াশোনায় মনোযোগ দেয়। জাওয়াদকে নিজের মন থেকে সরাতে চেয়েও সে সরাতে পারেনি। তবে মনে প্রাণে ঘৃণা করতে শুরু করেছিল। সে নিজের মনকে বুঝ দিয়েছিল তার স্বামী মরে গেছে। 3 বছর আগে দেশে ফিরে আসে জাওয়াদ। জাওয়াদ দেশে ফেরার আগের দিনই সায়েরাকে তার বড় ফুপুর বাড়ি সিলেটে পাঠিয়ে দেন সারোয়ার শিকদার। বাড়িতে ফেরার প্রথম দিন জাওয়াদ চুপচাপই ছিল, কোনো ঝামেলা করেনি। বাড়ি থেকে বের হওয়ার পর সেই কিশোর ছেলে টকবকে যুবক হয়ে ফিরেছিল বাড়িতে। চেহারা কঠিন গাম্ভীর্যে ঢাকা, গলার আওয়াজ ভারী, লম্বা চওড়া দেহ। ভালো মন্দের খোঁজখবর নেওয়া ছাড়া বাড়ির কারোর সঙ্গে আর কোনো কথা বলেনি সেদিন। জাওয়াদ ঝামেলা বাঁধালো পরদিন সকালে। বিশাল ঝামেলা। সে নাস্তা সেরে নিজের রুমে ফিরে গিয়েছিল। রুম থেকে বের হয়েছিল প্রায় ঘন্টা খানেক পর। তাকে দরজা দিয়ে এগোতে দেখে জামশেদ শিকদার পিছু ডেকে বলেছিলেন, জাওয়াদ কোথায় যেস? জাওয়াদ ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল। শক্ত কণ্ঠে বলেছিল, আমার বউকে আনতে। জাওয়াদের কথা শুনে বাড়ির সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পাশে জামশেদ শিকদার আবার বলেছিলেন, ওকে আনতে যাবে কেন? আমার বউকে আমি আনবো। না আনবি না, ওকে মানবো না আমরা। ওকে তালাক দিবি তুই? তোর জন্য অন্য মেয়ে ঠিক করে রেখেছি আমরা। আমি আমার বউকে এই জীবনে তালাক দিচ্ছি না, আর নয়তো অন্য কাউকে বিয়ে করছি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই এখন। ছাইকে আনার জন্য যদি বলো বিষ খাবে, গলায় দড়ি দিবে, তবে তাই করো। আমি যাচ্ছি আমার বউকে আনতে। সাইয়ারা তোকে ভালোবাসে না, ও অন্য ছেলেকে ভালোবাসে। বাসুক, কিন্তু আমি ওকে ভালোবাসি। ও আমার বউ। তোমরা যে যা করতে চাও শুধু করে যাও। আমি সাইকে আনার জন্য যাচ্ছি।